ব্যাপার কি মহারাজ? আজ যেন আপনি বড্ড বেশি উসকুস করছেন। আছে আছে মন্ত্রী, আছে কারণ আছে বই কি। আমি হাসবো না কাঁদবো সেটাই তো বুঝতে পারছি না। সে কি, এ আপনি কি বলছেন মহারাজ? আরে বাবা, আসল কথাটা হলো এক সাধু বাবা আসছিল এই কৃষ্ণনগরে আমার আতিথ্যতা গ্রহণ করতে। সাধু সাধু মানে ভালোই তো, কিন্তু বেছে বেছে কৃষ্ণনগরেই কেন মহারাজ? কেনর থেকেও বড় প্রশ্ন হলো কোথা থেকে। না মানে সাধু বাবা কোথা থেকে আসছেন মহারাজ? ইনি দেশে সাধু নন, একেবারে হিমালয় থেকে আসা সাধু। দেশ বিদেশ পরিক্রমা করে উনি এবার আসছেন আমার রাজ্যে। ও, আপনার কি কপাল! সেটাই হোক, দেখতে হবে বাবার যেন সেবার কোনো ত্রুটি না হয়। না না, হবে না মহারাজ। বাবাকে আমি একেবারে জামাই আদর করে রাখবো, আপনি কিচ্ছু ভাববেন না। না না না, বাবাকে আদর আপ্যায়ন করার জন্য কাউকে প্রয়োজন নেই। মহারানী আর আমি দুজনে মিলেই বাবার যত্ন নেব। তবে তবে কি মহারাজ? তোমরা ওনার দর্শন করতেই পারো। সাধু বাবাকে গুরুদেব বানিয়ে আমি আমার সমস্ত মনোবাঞ্ছা পূরণ করবো। সামনে পিছন দিকে সেই হিমালয় থেকে সাধু বাবা আসছেন বলে কথা। না, বেশ পরিপাটি করে ওর থাকার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখো রানী, গুরুদেব রুষ্ট হলে কিন্তু আমাদের অনিষ্ট হয়ে যাবে। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমি নিজে দেখছি কোথায় কি রাখতে হবে আর আবার কি? আর কখন কি করতে হবে। সত্যি রানী, তুমি দেখছি কোনোভাবেই কোনো ফাঁক রাখোনি। কিন্তু আবার কিসের কিন্তু মহারাজ? না মানে গুরুদেবের ওই খাওয়া দাওয়ার ব্যাপারটা। ও ব্যাপারে আমি বিশেষ নজর দিয়েছি মহারাজ, ওটা নিয়েও আপনাকে ভাবতে হবে না। বাহ বাহ, এবার তাহলে তো শুধু গুরুদেবের আশার অপেক্ষা। কোথায় গেলি কৃষ্ণ? ওরে আয় আয়, আমি যে সেই হিমালয় থেকে তোকে দেখবো বলেই ছুটে এসেছি। চিড়িং বিড়িং বম ফাট। আসুন আসুন, গুরু সেবার এমন সুযোগ আর পাবেন না। আর এমন সুযোগ হারালে পরে হাত কামড়াবেন না। আরে আরে, আমার কি সৌভাগ্য, আপনি এসে গেছেন সাধু বাবা। এই তো, আমি তো আপনার দর্শন পাবো বলেই সেই কখন থেকে আনচান আনচান করছি। এখনই কেমন ক্লান্ত হয়ে গেছেন, আসুন আগে একটু জিরিয়ে নিন। হ্যাঁ, রানী দেখো দেখো, গুরুদেবের বিশ্রামের ব্যাপারটা দেখো। আমার এই দুজন চেলা আছে, এরা ঠিক আমার খেয়াল রাখবে। বম ফট। কিরে, রাখবি তো? রাখবো বই কি, সর্বক্ষণ আপনার পাশে পাশে ঘুরঘুর করবো। আর পান থেকে চুন খসে পড়লেই খপ করে ধরবো। ও, চেলা তো নয়, যেন চেলা কাঠ। না, এখানে মনে হচ্ছে সহজে গুঁড়ি গোলা যাবে না। তাহলে তো আমাকে এক্ষুনি কাজ শুরু করে দিতে হয়। চুড়িং বিড়িং বম ফট। কি কাজ গুরুদেব? আগে একটু জিরিয়ে নিন। না না না, বলছিলাম যে আমার তো আজ ব্রত আছে, তাই ওই 7 রকম ফল, আর তার সঙ্গে 7 সের দুধ আর 7 হাঁড়ি রাবড়ি। আর ওই পরিমাণ মতো সন্দেশ, রসগোল্লা আর পরিমাণ মতো। এরপরে আরো গুরুদেব খাবেন আর আমরা তো গন্ধেই মরে যাব। মানে সবই একেবারে সাত সাত রকম? না না না, আমি 7-এও নেই 5-এও নেই, তবে ওই যেটুকু না হলে নয় আর কি। এই সব দিয়েই আজকের দিনটা চালিয়ে নেব। বম ফাট। আজ তো সবে ব্রত উদযাপন, এখনই চোখ কপালে উঠে গেলে হবে মহারাজ? এখন তো সবে কলির সন্ধে।
কোথায় গেলি সব? হ্যাঁ, সন্ধ্যের সময় না হয় ব্রত করেছি, তা বলে কি রাতে মাছ মাংস খেতে নেই? সত্যি তো মহারাজের কি এতই বর্ষা রাখাল? আজকে গুরুদেবের অল্প কিছু জুড়ো না। এই রে, গুরুদেবের মনে হচ্ছে আবার খিদে পেয়ে গেছে। ওহ, কি খাই খাই লোক রে বাবা। জুটবে তো, যেমনটা বলবেন তেমনটাই জুটবে। এই যে গুরুদেব, আপনার জন্য একেবারে ডালি সাজিয়ে নিয়ে এসেছি। বাহ বাহ বাহ, এই তো কেমন ঠিক সময়ে মুখের সামনে এনে ধরেছিস। না না, এবার থেকে আমি শুধু তোরই সেবা নেব মা। তুই দেখছি আমাকে ঠিক ঠিক যত্ন করবি। এ তো আমার পরম সৌভাগ্য গুরুদেব। এরপর গুরুদেব ফর্দ ধরে দেবেন, আর মহারাজ মূল্য ধরে দেবেন। জিনিসপত্র যোগান দেওয়ার দায়িত্ব সব আমাদের। আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। জয় গুরুদেবের জয়। ও, সবে রাবড়িটা মুখে দিয়েছি, অমনি এই চিড়িং বিড়িং গোল আলুটাকে আসতে হবে। দেখেছো গুরুদেব খাচ্ছে আর এখনই ভক্তি দেখাতে হবে, হ্যাঁ? অমনি দিলে তো খাওয়াটাকে মাটি করে। হ্যাঁ, মাটির আর হয়েছে কি, এরপরে তো ঘটি বাটি নিয়েও টানাটানি হবে। ও গোপাল, এসব আবার কি বলছো? কি বলছি সেটা সময় হলেই দেখতে পাবেন। দেখো, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। মানুষটা এসে কদিন থাকবে, তার জন্য তাকে এমন অকথা কুকথা বলা। সত্যি গোপাল, ছি 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 ছি। থামবেন না মহারাজ, মনের কথাটা মুখেই বলে ফেলুন। না না, থামো কেন? তুমি জানো না অতিথি হলো ভগবান? কোথায় তাকে মন দিয়ে সেবা যত্ন করবে তা নয়। করবেন তো, করবেন তো, একেবারে গুছিয়ে সেবা যত্ন করবেন। হ্যাঁ, তবে ঠেলায় যখন পড়বেন তখন আমাকেই স্মরণ করবেন। না, তোর তো দেখছি একেবারে দয়ার শরীর। আমার সেবা করেই যাচ্ছিস। আপনি সন্তুষ্ট হলেই আমি খুশি গুরুদেব। না না, গোপালের কথাই তো সত্যি হবে মনে হচ্ছে। গুরুদেব যা জমিয়ে বসেছেন তাতে তো সহজে নড়বে বলে মনে হচ্ছে না। এই নিন গুরুদেব, স্নান সেরে এই নতুন বস্ত্র পরিধান করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই দিবি আর আমি করবো না, তাই আবার হয় নাকি? উফ, তারপর আবার রানীর এমন যত্ন। উফ, এবার তো দেখছি আচ্ছা পেছাদে পড়লাম। আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ, না ডেকেছি আর উপায় নেই, তাই বাধ্য হয়ে ডেকেছি। কিন্তু আপনাকে এমন একাশে দেখাচ্ছে কেন মহারাজ? মানে কেমন যেন উস্কো খুস্কো, মনমরা। মনের আর কি দোষ, ওই কুলদেবীর জ্বালায় আহার নিদ্রা মাথায় উঠেছে আমার। যাক, তাহলে আমার কথাটা মিলে গেছে। একদম ঠিক, কিন্তু ওকে তাড়াবার উপায় বা কি? তাড়ালে যদি আবার অভিশাপ দিয়ে বসে। না 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 না, তাড়াবেন কেন মহারাজ? আপনি শুধু আপনার ঘাড়ের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে দেবেন। সে না হয় চাপাবো, কিন্তু চাপাবো কি করে? বেশি কিছু নয়, বেশি কিছু নয়, কেবলমাত্র একটা স্বর্ণ মুদ্রা দিলেই আপনার কাজ হয়ে যাবে মহারাজ। হ্যাঁ, বলো কি? মাত্র একটা স্বর্ণমুদ্রা, তাতে গুরুদেবের বোঝা মাথা থেকে নেমে যাবে? আর একটা ছোট্ট কাজ করতে হবে মহারাজ। আবার কি কাজ? কাল সকালে আপনি সভার সবাইকে গুরুদেবের দর্শনের জন্য আসতে বলবেন। বেশ বেশ, এ আর এমন কি কাজ? অবশ্য গুরুকে সরানোর আগে ওর চেলা দুটোকে কিছু মেরামত করতে হবে।
হাতে পায় কি এর মধ্যে বাদ ধরে গেল নাকি? এই যে দিচ্ছি, করে ভুলবো আর কথাও শুনবো। যা বলছে করে ভাই, নাহলে করে খাবো কি করে? হ্যাঁ, আর স্নানের আগে তেল মাখতে মাখতে একটু যে পাঞ্চে পাবো তারও কি জো আছে? আজ এমন তেল মাখানোর ব্যবস্থা করব না, আর ভুলেও তেল মাখতে চাইবেন না। ও বাবা, আমার পোড়ানো লাগবে। আর কি দেবো গুরুদেব? সময় সময় একটু পান্তা একটু সুপুরিটা সেজে দিবি, এটাও কি মনে করিয়ে দিতে হবে? না, আমি দিচ্ছি তো, দিচ্ছি দিচ্ছি। মহারাজের কাছে খাটিয়ে খেতে খেতে আমরা কিন্তু বাড়বে যেন বেড়েই যাচ্ছে গুরুদেব। পান চাই, তেল চাই, এনা চাই, তেনা চাই। শুধু তেলে কি কাজ হয়? গুরুদেব কি আর যে সে গুরুদেব? আয় কে রে? ওফ, ভুঁড়ি মোটাটা দেখছি বেশ কাজের কথা বলেছে। এই আর কি শুনলেন? এখনো তো বলাই শুরু করিনি গুরুদেব। সকাল থেকে একটু গন্ধ তেল এনে দিতে বলছি, তাতেও দেখছি কান দিচ্ছিস না। সেটা আবার কেমন তেল? ইয়ে মানে আতর তেল না সরষের তেল? বলি এই বয়সে কি কানের মাথাটাও খেয়েছে নাকি? এখন শরীরটা একটু নাড়াও, না হলে যে বুড়ো বয়সে চোখে একেবারে ঝিঝি পোকা দেখবে বাবা। এই টেকো তো এসে আচ্ছা জানাচ্ছে। বেটা উড়ে এসে গুরুদেবকে সুড়সুড়ি দিচ্ছে। দেখি দেখি কি তেল আছে দেখি। তেল দেখার বাহানায় এই চুলকানি চূর্ণ মিশিয়ে যা কায়দা করা করে দিয়েছি। দাও দাও, খুব দেখেছো, অনেক দেখেছো, এবার দাও দেখি। আমাদের কাজ আমাদের করতে না তো? হ্যাঁ হ্যাঁ, তোমাদের কাজ করা হলেই গুরুদেব নিজের কাজ করবেন। জানি তোদের মনে মনে এই ছিল, বলে নিজেরা হালকা হয়ে যাবে। কি করেছে? এটা কি হলো? তেল মাখাতে গিয়ে কেলেঙ্কারি হয়ে গেল। বেরো, এক্ষুনি বেরো, তোদের আর কখনো আমি মুখ দর্শন করবো না। একটা কাজ হয়েছে, এবার বাকিটাও করে ফেলবো। আচ্ছা, খ্যাটন সেরে গুরুদেব এখন বেশ নাক ডেকে লম্বা ঘুম দিচ্ছে। এই সুযোগ, এবারই আমাকে কাজের কাজটা করে ফেলতে হবে। বাচ্চারা সোনার মোহর চূর্ণ করে নিয়ে এসেছে, এবার এগুলোকে কায়দা করে ছড়িয়ে দিতে পারলেই কাল সকালে খেল একেবারে জমে যাবে। ব্যাস, ওহ, সকাল সকাল সবাই গুরুদেবের দর্শনে চলে এসেছো দেখছি। কি আর করবো মহারাজ, দুধের স্বাদ গোলে মেটাই। ভেবেছিলাম গুরুদেবের সেবা করব, তা তো সুযোগ হলো না, তাই দর্শন করেই আশীর্বাদ নিয়ে যাই। মনে হচ্ছে মন্ত্রী মশাই বড্ড ব্যস্ত। প্রণাম গুরুদেব। এসেছিস সবাই, বেশ বেশ বেশ, কিন্তু গুরুদেবের দর্শন কি আর খালি হাতে হয়? কই দেখি কে কি এনেছিস দেখি। না মানে আসলে এরা সবাই আপনার ওই অলৌকিক ক্ষমতা দেখতে চায় গুরুদেব। গুরুদেব, আপনি মহান, আপনার চমৎকারী ক্ষমতা আছে। না না গুরুদেব, আপনাকে আমরা ছাড়বো না। এই মরেছি, আমি আবার কি করলাম? এই,
এই তো আপনি আর নিজে মুখে কি বলবেন? দেখুন দেখুন সবাই, গুরুদেবের চরণ ধুলি সোনায় পরিণত হয়েছে। হ্যাঁ মানে গুরুদেব, একবার যে আমার বাড়িতে আপনাকে আসতেই হবে। উমা, সে কি কথা? একবার আমাকে গুরুদেবকে সেবা করার সুযোগ দিন মহারাজ। গুরুদেবকে সেবা করে আমি সব পাপ ধুয়ে ফেলবো মহারাজ। মন্ত্রী মশাই যখন এত করে বলছেন, তখন একটা সুযোগ দিন না মহারাজ। হ্যাঁ, কদিন না হয় আমি মন্ত্রীর সেবাই খাবো। বেশ, আপনি যখন বলছেন তখন তাই হবে। ও গোপাল ঠিক কায়দা করে এই বিপদ থেকেও আমাকে উদ্ধার করেছে। এবার মন্ত্রী বুঝবে কত ধানে কত সোনা। যেন তেন প্রকারেণ গুরুদেবকে খুশি করতে হবে। গুরুদেব খুশি হলেই একে লক্ষ্মী। কিন্তু কিন্তু এইভাবে তেল পাঠ করে কি গুরুদেবকে খুশি করা যাবে? গুরুদেবকে কি করে পুরোপুরি বাগে আনা যায় সে আমার ভালোই জানা আছে। বেশ, তাহলে ভালো বন্ধু খাবার, মানে ওই রাবড়ি সন্দেশ এইসব খাইয়ে দেখি কি হয়। এক সপ্তাহ ধরে বসে বসে সেবা খাচ্ছে, আর যে পাওয়া যায় না। কিন্তু এই বোঝাকে মাথা থেকে নামাই কি করে? সাত করে ডেকে এনেছো, এখন এত সহজে নামবে? এখন বুঝতে পারছি এসব গোপালের কারসাজি। ওই আমাকে টুপি পরিয়েছে। কিন্তু এখন ওই গোপালই ভরসা। গোপালই পারে তোমার মাথা থেকে ওই টুপি খুলতে। আমরা ওদিকে ভেবে ভেবে অস্থির, আর এদিকে দেখো কি দেখবো মন্ত্রী মশাই? আমার ঘাড়ে গুরুদেবকে চাপিয়ে দিয়ে এদিকে দিব্যি বাচ্চাদের নিয়ে আড্ডা দিচ্ছ। আরে আরে, আমি আবার কি চাপালাম? সে যাই হোক গোপাল, এখন তুমি ভরসা। ও গোপাল, কিছু একটা ভাবো। এইবার পথে এসো বাবা। মহারাজের ওই গুরুদেবের জ্বালায় আমাদের তো একেবারে চোখের জলে নাকের জলে অবস্থা। সেটা তো একটু হবেই মন্ত্রী মশাই। হবে মানে? গুরুদেবের মাথায় যে সেবা খাওয়ার পোকা ঢুকেছে মন্ত্রী মশাই। সে কি কথা? তাহলে কি হবে? গুরুদেবকে বেশ কড়া কোনো ওষুধ না দিলে ওই পোকা যে মরবে না। তুমি যা হোক কিছু একটা করো গোপাল, এবারের মতো এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। বেশ, তাহলে দেখি কি করা যায়। ও এত এখনো তো কিছু খাবার দাবার এলো না। এবার থেকে যে একটু অন্যভাবে খাবার আসবে গুরুদেব। সে আবার কি? মন্ত্রী মশাই একাই কেন সেবা করবেন বলুন? আমরা বাকিরা কি দোষ করলাম বাবা? ও তাই বল, তা কি এনেছিস দেখি? এই উচ্ছে সেদ্ধ, নিম পাতা ভাজা আর পলতার বড়া। ওরে বাবা, এবার থেকে এসব খেতে হবে নাকি? এই তো সবে শুরু বাবা। এরপরে আমাদের রাজ্যের সবাই রোজ আপনাকে নিম পাতা, উচ্ছে এসব তেতো খাওয়াবে। অনেকদিন মিষ্টি খেয়েছেন, তাই এবার একটু তেতো খেলে আপনার শরীর ভালো থাকবে বাবা। গুরুদেব, আমার মা আপনার জন্য নিম পাতার শরবত পাঠিয়েছেন। ওরে বাপ রে বাপ, ঘাট হয়েছে আমার সেবা খাওয়া। আমি চললাম। সে কি, কোথায় যাবেন বাবা? আমি আবার হিমালয়ে ফিরে যাব। চললাম আমি। না না, এত কষ্ট করে এগুলো এনেছি, আপনি এগুলো না খাওয়া অবধি আপনাকে তো আমরা ছাড়বো না বাবা। কি গুরুদেব? তুমি আমার বাঁচালে গোপাল। গোপাল শুধু তোমার নয়, আমাদের সবার রক্ষাকর্তা। মঞ্চে পেয়ে গেছি নাটকের সমস্ত কলা কৌশলীদের, সেই সঙ্গে নির্দেশনায় যে ছিল দিব্যজ্যোতি চক্রবর্তী এবং আমাদের মৃণাল বাবু। আমি মৃণাল বাবুকে বলবো
সমস্ত কলাকুশলীদের পরিচয় পর্ব একটু করিয়ে দিতে এবং কে কোন চরিত্রে অভিনয় করেছিল সেগুলো বলে দিতে। আমরা সত্যি সবাই হাসতে ভুলে গেছি। তো এইসব নাটক বা এই জাতীয় বাচ্চাদের কিছু জিনিস হলে আমরা যেন আবার ফিরে পাই ছোটোবেলা, ছেলেবেলা। আর আমাদের হাসার প্রয়োজন রয়েছে, কারণ সবাই একটা যেভাবে যন্ত্রের মতো একটা নিত্যদিন একটা ট্রেসের মধ্যে দিয়ে সবাই কারো না কারো কিছু না কিছু ট্রেস আছেই সবার মধ্যে। তো এইগুলো থেকে কাটিয়ে ওঠার উপায় কিন্তু এইগুলোই, নাটক বলুন বা গান বাজনা এইসব। যাই হোক, অনেক বলার পরেই আমাদের খুব দেরি হয়ে গেছিলো, লাস্ট 15 দিন তার মধ্যেই প্রস্তুতি নিতে হয়েছিল। সেই জন্যই এবছর ওরা মানে সবাক নাটক করতে পারলো না, পরবর্তীতে হয়তো পারবে। খুব অল্প সময়ের জন্য আমরা এরকম একটা প্রস্তুতি নিয়েছিলাম, তো অনেক দিন ধরেই হলো। যাই হোক, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সবার জন্য একটা জোরে হাত তালি। এখন সত্যি আমিও আপ্লুত, মানে এতটা আমিও আশা করিনি, কিন্তু ওদের রিহার্সেলের 1 সপ্তাহ পর থেকেই আমি বুঝতে পারছিলাম যে এটা একটা অ্যাটম বোম তৈরি হয়ে গেছে, সত্যি বলছি। তো যাই হোক, আমি সংসারী মানুষ, মানে এদিক ওদিক তো একটা যেটা নিত্য নতুন থাকে আমাদের সবার ব্যস্ততা, তো আমার একার দ্বারা কিন্তু এটা কখনোই সম্ভব হতো না। আমি চিরকৃতজ্ঞ থাকবো আমাদের ভাতৃসম দিব্যজ্যোতি চক্রবর্তী, আমার ভাই সম, বাপন নামে পরিচিত ওরফে। আমি কোনোভাবে জানতে পেরেছিলাম ও একটা নাট্য সংস্থার সঙ্গে যুক্ত, আমাদের সরঙ্গ। তো যাই হোক, আমি ওকে কাছে পেয়ে যাওয়াতে আমার কাজটা অনেক সুবিধে হয়ে গেছিলো আর কি। মানে বেশিরভাগ সময়টা ওই দিয়েছে নির্দেশনায়। আমি হয়তো প্রথমটা শুরু করেছিলাম, মানে খেয়াটা পারাবার মানে দাঁড়টা আমি হয়তো করে দিয়েছিলাম, বাকিটা কিন্তু ও ওপারে নিয়ে গেছে। সত্যি বলছি, আমি ওর জন্য একটা বড় হাত পাচ্ছি। তার সঙ্গে আমি বলবো আমাদের মানসদা, যখনই বলেছি কাছে পেয়েছি, মানে ছোট হলেও মানে সে কিন্তু যথেষ্ট মানে উৎসাহী ছিল। মানুষটাই আমাকে এক প্রকার ইনস্টিংক্ট করে যে নাটক করতে হবে। স্বরূপ, চুন্ডি এবং দুর্গাদা সবাই, মানে সবাই আমার যারা বন্ধু সবাই আমাকে বলছিল, খুব উৎসাহিত করেছিল, কাছে ছিল সবাই, এটা একটা ফ্যাক্ট। সর্বোপরি দুর্গাদার নিচের বাড়িটা আমরা পেয়ে গেলাম, মশার কামড় থেকে বাচ্চাগুলোকে বাঁচাতে পেরেছি। দুর্গাদার জন্য একটা হাত থেকে। যাই হোক, না এরকম উদার মনেরই হতে হয়। আমরা বলি মুখে, কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তবে আমরা করে উঠতে পারি না কিছু কিছু ক্ষেত্রে। যাই হোক, সেটা আমরা পেয়েছি, চিরকৃতজ্ঞ দুর্গাদার উপরও। তো আমি কলাকুশলীদের সবাইকে হয়তো চেনেন আপনারা, তাও আমরা একটু পরিচয় করিয়ে দেব। প্রথমেই রয়েছে আমাদের মূল চরিত্রে যে সাধু বাবা, আমাদের মানু, তাই তো? মানুর ভালো নামটা আপনি? মৈনাক সেনাপতি। তুমি একটু সামনে এসো। তোমার দর্শকদেরকে নমস্কার করো। তোমার অভিনয় সত্যিই ভালো হয়েছে, পরবর্তীকালে তুমি বড় হও এইভাবেই। অনেকের মুখেই শোনা গেছে যে তুমি পরবর্তীকালে নির্দেশনা দেবে, এটা আমরা কিন্তু শুনেছি। যাই হোক, ভালো, তো যাও তুমি থাকো। এরপর আমাদের পরিচিত আমাদের গোপালদা, বাপু। তো প্রথম থেকে আমরা ছোটবেলা থেকে তো ওকে ওই চেহারাই দেখেছি, কিন্তু ও সেটার চেহারার মান রেখেছে। তবু ওকে আমি, এটা বোধহয় বালিশ, তাই তো? আচ্ছা। ওকে আমি বলেছিলাম 7 দিন আগে থেকে মাংস খেতে, ও হয়তো মাকে বলেনি ভয়ে, 7 দিন খেলে হয়তো বালিশটা নিতে হতো না। যাই হোক, সে নিয়েছে, এটাই ভালো। বাপ, তো তোমার নাটক করে কেমন লাগলো? পরবর্তীতে তোমাকে পাবো তো গোপালের? গুড, এই স্পিরিটটা দরকার। ঠিক একদম। বাপ্তু আমাদের সবার প্রিয়, ভালো ছেলে খুব। যাও বাপ্তু, যাও। আমাদের একটা ছোট্ট চরিত্রে ছিল, 1 মিনিটের চরিত্র, প্রাঞ্জল বেরা, খুব সুন্দর। ওই পরবর্তীতে তোমাকে পাবো। ঠিক আছে, ভালো থেকো। চলো। এরপর রাজা, সত্যি প্রথম থেকে রাজার যে মানে মূল চরিত্র, ওর এক্সপ্রেশন, চোখের সমস্ত কিছুই ভালো ছিল। আমি দেখেছি, আপনারাও হয়তো দেখেছেন রাজার চরিত্রে। ওর একটা খালি ডিস্টার্ব হয়ে গেছে, ও পায়ে বোধহয় নুপুরটা পরে থেকে গেছে আর কি। ওইটা আমার লক্ষ্য পড়লো, কিন্তু আগে থেকে দেখিনি আর কি। যাই হোক, আধুনিক রাজা ভেবে নিন, রাজা তো এখন তো রাজতন্ত্র তো নেই। এখন যদি কেউ রাজা আসে, পায়ে এরকম বেরিয়ে দেওয়া হবে, তাই তো? সম্পূর্ণ ভূঁইয়া, তোমার কেমন লেগেছে বলো? পরবর্তীতে আশা করি তোমাকে পাবো। ঠিক আছে, একটু জোরে হাততালি। রাজা আমাদের মূল চরিত্র, মানে
সত্যি কথা নাটকটাকে পুরো টেনে নিয়ে গেছে রাজা, আমাদের সবাই সবাই তো রয়েছে। এরপর আমাদের দেখুন রানীকে সত্যি রানীর মতো লাগছে কিনা বলুন আপনারা, সেইটা আগে বলুন। এই সিলেকশনগুলো কিন্তু একটা মানে অন্য চোখে দেখতে হয়। তো যাই হোক, সেইগুলো আমাদের সত্যিকারের রানীর মতোই লাগছে আমাদের আদ্রিতা পয়রা। আমার খুব ভালো লেগেছে নাটকটা করতে, অবশ্যই। খুব সুন্দর, আদ্রিতাকে আমরা পেয়েছি রানী হিসাবে। আদ্রিতা পরবর্তীতে আমরা চাই তুমি এইভাবে রানীর মতোই থেকো। ঠিক আছে, এরপর চেলা বলবো, কোনো চরিত্রের নাম নেই আমাদের আদিশ্রী, চেনা যাচ্ছে না হয়তো, কিন্তু দেখুন একটা আমি বলবো, আদিশ্রী এবং তার সঙ্গে আমাদের আত্রেই দুজন সন্ন্যাসীর চেলা সেজেছে ঠিকই, কিন্তু ওরা কিন্তু দুজন মেয়ে। অন্য মেয়ে হলে কিন্তু বলতো না বাবা আমি ছেলে ছাড়বো না। এই সাহসটা রেখেছে, এই জন্য আমি হাততালি চাইবো ওদের জন্য। নির্দ্বিধায় ওদেরকে যখন যা বলেছি সেটাই মেনে নিয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। এই ডিসিপ্লিনটা দরকার। যাই হোক, তোমাদের দুজনের এই চরিত্রটা করে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, খুবই মজা লেগেছে। রাইট, মজা, তাই আমরা মজা করবো, এইভাবে এগিয়ে চলবো। আগামী দিন তোমাদের সুফল হোক। পরে আসছি আমাদের মন্ত্রীর বউ, তাই তো? আমাদের পাড়ার একেবারেই নবাগত দুতি চৌধুরী, খুব ছটফটে মেয়ে। তো ওকে ওর চোখ টোক দেখেই আমি ভেবেছিলাম যে ওকে মানে মন্ত্রীর বউটাই ঠিকঠাক হবে। কি হয়েছে আপনারা যেমন বলবেন। ভালো লেগেছে খুবই, পরবর্তীতে পাবো তো? অবশ্যই। ঠিক আছে, আগামী দিন তোমার ভালো হোক। এরপর আমাদের মন্ত্রী, দেখুন মন্ত্রীকে মোটামুটি সাজ দিতে কিছুটা চলে এসছে, কিন্তু ও একটা কথা রেখেছে। দেখুন অভিনয়ের সময় চশমা ছিল না, এখন চশমাটা পরতে হয়েছে, ওকে কিছু করার নেই। তো এই যে একটা ওর মানে ডেডিকেশন, ওকে আমাদের নির্দেশনায় বাপন অনেক করে বোঝাচ্ছিল যে চশমাটা পরলে আমরা সচরাচর যে মন্ত্রী দেখেছি তাকে তো দেখতে পাবো না। ও কিন্তু শেষ পর্যন্ত মেনেছে, এটাই ভালো আর কি। একটু ওর জন্য একটা হাততালি চাই। ধন্যবাদ সবাইকে, খুব ভালো লেগেছে। ঠিক। সবাই দাঁড়াও, মঞ্চে দাঁড়াও। আমি একটু যে নির্দেশনায় যে ছিল দিব্যজ্যোতি চক্রবর্তী, তাকে কিছু কথা বলার জন্য বলবো এবং তার অভিজ্ঞতা এখানে শেয়ার করতে বলবো। তার অভিজ্ঞতা হয়তো আগামী দিনে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা আরো উদ্যোগী হবে তার অভিজ্ঞতা পেলে, এবং সেই সঙ্গে আরো আমরা নাটক দেখতে পাবো, এটা আমরা আশা করতে পারি। তার কাছ থেকে কয়েকটা কথা শুনতে চাই। পরের বারে অবশ্যই আরো ভালো দেখতে চাই। আসলে আমি যেটুকু করেছি সেটা কোনো কথাই নাই। আমার ছোট ছোট ভাই বোনেরা যেটা করেছে, আমি তো জাস্ট একটা কেমন ভাবে করতে হবে শুধু সেইটাই বলেছি, কিন্তু ওরা যে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। এবং আমাদের ড্রেসে যে দাদা ছিলেন, ওই যে দাঁড়িয়ে আছেন, উনি অসাধারণ মেকআপ করেছেন এবং তিনি ড্রেস হাউস থেকে এসেছেন। এই আর কি, আপনাদের ভালো লেগেছে তো? আপনাদের সাপোর্ট পেলে আমরা পরের বছর আশা করি আরো ভালো করব। হ্যাঁ, এই বলে শেষ করছি। আরেকটা জিনিস যেটার কৃতজ্ঞতা না জানালেই নয়, এই যে আমি নির্দেশনাটা দিলাম, এটার পেছনে আমার যে ইনস্টিটিউট সরঙ্গ, তার অবদান সত্যি অনস্বীকার্য। আমি সরঙ্গ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের অনুষ্ঠানটা। এই বলে আজকে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করব। সবার